আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টন ও ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন। স্বরাষ্ট্রতে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, বস্ত্র ও পাটে এম সাখাওয়াত হোসেন। বিকেলে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা। বঙ্গভবনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদন। আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে সংস্থার মিশন মন্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ড মোহাম্মদ ইউনূসের ফোনালাপ। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আশ্বাস। এবং ফ্যাসিবাদী সরকারের পতন হলেও চক্রান্ত শেষ হয়নি, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন ৪ উপদেষ্টার দপ্তর বন্টন ও আগের ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুন ৪ উপদেষ্টার দপ্তর হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করে সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, ড আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং আদিলুর রহমান খানকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুক ই আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের মন্ত্রণালয় বদল করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও ৪ জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। ৪ জন যুক্ত হওয়ার মাধ্যমে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়াল ২১ জনে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক পরিবর্তিত পরিস্থিতিতে গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ড ইউনূস সহ ১৭ জন উপদেষ্টা দিয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের। উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও ৪ জন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদে এই ৪ নতুন উপদেষ্টার যোগ দেওয়ার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন ২১ জন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
বৈষম্য বিরোধী আন্দোলনে ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বাংলাদেশে এই পট পরিবর্তনে আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার টার্ক। আগামী সপ্তাহে জাতিসংঘ মিশন বাংলাদেশে আসবে বলেও জানানো হয়। পান্থর রহমানের রিপোর্ট। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নাম বদলে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। গোটা জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় শিশুসহ দেশজুড়ে দাবি ওঠে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের। আন্দোলনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে, গণমাধ্যমে পাওয়া তথ্য মতে ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে ৩২ শিশুসহ ৬০০-র বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ৪ আগস্টের মধ্যেই মারা যায় ৪০০-র মতো। বাকি ৫ থেকে ৬ আগস্টের মধ্যে নিহত হয় ২৫০ মানুষ। ৭ থেকে ১১ আগস্টের মধ্যে মারা যায় আহতদের অনেকে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও পথচারী ও ঘটনা কাভার করতে আসা সাংবাদিক রয়েছেন। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law. An inclusive human rights anchored approach will ensure that this transition succeeds. মানবাধিকার কমিশনার আরও জানান, আগামী সপ্তাহেই আসছে তাদের প্রতিনিধি দল। I'm deploying a team to Dhaka next week to discuss areas in which my office can support this transition. The team will also discuss the modalities for an investigation into human rights violations in the context of the recent violence and unrest. প্রতিবেদনে এও উল্লেখ করা হয়, হাসিনা সরকারের পদত্যাগের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের প্রতিশোধমূলক হত্যার খবর পাওয়া গেছে। এছাড়াও ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা শেখ হাসিনার কর্মী ও সংবাদকর্মীদের ওপর হামলা এবং তাদের ছবি তোলা থেকে বিরত থাকতে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় প্রাথমিক প্রতিবেদনে। পান্থর রহমান, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ধানমন্ডির ৩২ নম্বরে কেউ যদি শোক পালন করতে চায়, ফুল দিতে যেতে চায়, আমরা আমাদের জায়গা থেকে তাদের বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত বিষয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলের সামনে সাংবাদিকদের তিনি কথা বলেন। সার্জিস বলেন, যে ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করা হবে। ওই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও জানান সার্জিস আলম। স্পষ্ট ডিসিশন আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত, এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করছে, সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন ৪ উপদেষ্টার শপথের পর বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের এটি দ্বিতীয় বৈঠক। ১৭ জন উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। নতুন ৪ উপদেষ্টা শপথ নেয়ার মধ্য দিয়ে সরকারের কাঠামো হল ২১ জনের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী এই সরকারের প্রতি শুভ কামনা জানিয়ে দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার আশা পুনর্ব্যক্ত করেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদিকে অভিনন্দন জানান ডক্টর ইউনূস। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন মোদি। গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর
মোহাম্মদ ইউনুস। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউ মার্কেটে হকার শাহজাহান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। টেলিফোনে আড়িপাতা সংস্থা বলে পরিচিত সরকারের ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরে পাঠানো সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে আটকের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। বিকেলে জিয়াউল আহসানকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। কোটা বিরোধী আন্দোলন চলার সময় রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চান তদন্তকারী পুলিশ কর্মকর্তা। ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে জামিনে মুক্তি চেয়ে আবেদন জানান তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। একই মামলায় আগে থেকেই পুলিশ রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও নব্য ফ্যাসিবাদদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তির চক্রান্ত অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভারতে অবস্থান করা শেখ হাসিনা যে কোনো সময় সুযোগ নিতে পারে। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। খুব দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে। ছাত্র জনতার বিজয়কে সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই আন্দোলন সফল হবে। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার, তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ। রবিবারের মধ্যে অভিযুক্তের ফাঁসির দাবিতে মমতা ব্যানার্জির আলটিমেটাম। বিরতির পর আবারও আমন্ত্রণ। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। 14 বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলেছেন তারা সম্মানিত হয়েছেন, তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। ভুক্তভোগীদের কেউ কেউ বলেছেন বাংলাদেশকে গড়তে চাইলেও সুযোগ না পেয়ে এখন তারা বিশ্বকে গড়ছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশে
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার 15টি বিসিএসে বাদ পড়া 259 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। 28 থেকে 42তম বিসিএসে এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল। যাদের বাদ দেওয়া হয়েছে তাদের একজন জাহিদ হুসাইন। 28তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন। রাজনৈতিক কারণে 14 বছরেও গেজেটে নাম আসেনি জাহিদের। সরকার পরিবর্তনে 14 বছর পর পেলেন খুশির খবর। তবে নরওয়ের টেলিফোন কোম্পানিতে একটি বিভাগের প্রধানের দায়িত্বে থাকায় যোগদান করছেন না জাহিদ হুসাইন। ভাগ্যবানই মনে করছি নিজেকে যে দেশ দেরিতে হলেও আমাকে সম্মানটা দিয়েছে। আমি এটাকে একটা সম্মান হিসেবে দেখছি, কারণ জীবনের এই পর্যায়ে এসে আমার বয়স এখন 40 পার হয়ে গেছে। এখানকার যে সিস্টেমটা সেটার সাথে আমরা অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। তো এই মুহূর্তে এই অবস্থা থেকে আসলে বাংলাদেশে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করা এটা বেশ কঠিনই বলবো আমি। তিনি বলেন, শুধুই রাজনৈতিক বিবেচনায় মেধাবীদের বাদ দেয়া অন্যায়। আমি শুধু ওয়েট করছিলাম যে গেজেটে আমার নামটা আসবে, কিন্তু দেখলাম যে আসলো না। কারণ আমাদের পরিবারগতভাবে আমরা বেশি মতাদর্শের সাথে জড়িত, আমার বাবা এবং অন্যান্যরা। তো আমি ধারণা করলাম যে হয়তো সে কারণেই এটা এরকম হলো। 29তম বিসিএসে তথ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন ইব্রাহিম সাবিত। যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গত 15 বছরে দেশ থেকে শুধু 11 লক্ষ কোটি টাকা পাচার হয়নি, অন্তত 259 জনকে বিসিএসের ভাইবাতে উত্তীর্ণ হওয়ার পরেও গেজেট প্রকাশের সময় বাদ দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তিনি লিখেছেন, এই মুহূর্তে চাকরিতে যোগ দেয়া সম্ভব নয়, তবে দেশের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ইব্রাহিম সাবিত। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াকিল আহমদ শিহাবের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর আফতাব ভুইয়ার বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সাথে ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় শিহাবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতারা। বলেন, দেশের জন্য জীবন দেয়া তরুণদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে জাতি। ওয়াকিল আহমদ শিহাব হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিতের কথা বলেন নেতারা। মাথায় লাগাইছে, পিছন দিয়ে বাইর হইছে, একটা ফিডে দিছে, একটা ফাঁয় দিছে, 3টা গুলি দিছে। শুধু এতের বিচারটা চাই, শান্তমূলক বিচার চাই। সে মানে তার ভবিষ্যৎ কামনা করতেছি এবং তার পরিবার কেউ নাই, শুধু তার 2টা ভাই 2 ভাই বয়সের। ওয়াকিল আহমেদ শিহাব অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো ছেলে ছিল। তারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সবার বিচার উপযুক্ত বিচার করা হবে ইনশাল্লাহ, এতে কোনো ছাড় দেওয়া হবে না। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে উত্তাল পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এ ঘটনায় রাজ্য জুড়ে চলছে আন্দোলন। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বিজেপি। এদিকে ভারতের উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়। সৈয়দ অদিতের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের 138 বছর পুরনো আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে চলছে একটানা বিক্ষোভ। নিহত চিকিৎসক ছিলেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে। ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বিজেপির নেতাকর্মীরা। এই সময় তারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এই ঘটনা ঘটে। ওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার রাতে রাজ্য জুড়ে নারীরা রাত দখল কর্মসূচি পালন করেন। এরই মধ্যে একটি দল আরজিকর হাসপাতালে ঢুকে ব্যাপক হামলা চালায়। এ সময় যানবাহন ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। কলকাতার পুলিশ দাবি করেছে অন্তত 15 পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। ভাঙচুরের পর গতকাল সকালে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরজিকর হাসপাতালের ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে মমতা ব্যানার্জি বলেছেন, বাংলা মাকে অসম্মানের জবাব দিতে হবে বিজেপিকে। তিনি আরও জানান, এটি তার দলের সিদ্ধান্ত, দোষীদের শাস্তি দেওয়া হোক। তিনি এও দাবি তোলেন, আগামী রোববারের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হোক। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ চলছে। হত্যাকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। তৃণমূল রাজ্যসভার সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ান। তিনি নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে যোধপুর পার্কে নেতাজির ভাস্কর্যে পাদদেশে বিকেল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও দেব ওই নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ জানান। এদিকে ভারতের উত্তরাখণ্ডের হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 9 দিন পর তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই নার্স উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। রাজ্যের সঙ্গে লাগোয়া উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় ছিল তার বাসা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সিসি ক্যামেরার ভিডিওতে গত 30 জুলাই সন্ধ্যায় রুদ্রপুরে ইন্দ্রচক থেকে ওই নার্সকে একটি ইলেকট্রিক রিকশায় উঠতে দেখা যায়, কিন্তু উত্তরপ্রদেশের বিলাসপুরের কাশীপুর রোডে নিজের ভাড়ায় বাসায় ফেরেননি তিনি। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুরে খরার কবলে পড়েছে রোপা আমন আবাদ। পর্যাপ্ত বৃষ্টি না থাকায় জমিতে সেচ দিয়ে ধানের চারা রোপণ করতে হচ্ছে চাষিদের। এতে খরচ বেড়ে গেছে। পাট কেটে ধান রোপণ করবে, সেখানেও পানির অভাবে পাট কাটতে পারছে না চাষি। পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে সম্পূরক সেচ দিয়ে রোপা আমন আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবার জানাবো প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও সেনাবাহিনী। আর পর্যটক আকর্ষণে ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন পর্যটন ব্যবসায়ীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষ 100 লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির 7টি বাংলাদেশের। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠন এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় সাদাতিয়া সোয়েটার্স লিমিটেড সম্প্রতি 91 পয়েন্ট নিয়ে প্ল্যাটিনাম রেটিং পেয়েছে। এরই মাধ্যমে বাংলাদেশের লিড সার্টিফাইড কারখানার মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হয়েছে এই কারখানা। ফ্যাক্টরিটি যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের লিড সার্টিফাইড ফ্যাক্টরির সংখ্যা দাঁড়িয়েছে 226টিতে। এর মধ্যে 89টি প্ল্যাটিনাম, 123টি গোল্ড, 10টি সিলভার এবং সার্টিফাইড ফ্যাক্টরি 4টি। সংবাদে আবারও বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিসিবি সভাপতির পদ ছাড়তে সম্মত নাজমুল হাসান পাপন। পদত্যাগপত্র পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।